এই লুচ্চা ভাইপো আর চোরেদের রানী সেই মন্টু সাহা তিনি পরিষ্কার বলে দিলেন যে আমি আর আপনাদের কোনো কাজ করতে পারবো না। শুধু তাই নয়, ওই যে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে যেখানে কিনা তৃণমূল ভাড়ায় নিয়েছিল একটা বহুতল, সেই বহুতলে আজকে মন্টু বাবু জানিয়ে দিয়েছেন যে এবারে খালি করো, আর তোমাদেরকে ভাই ঘর দিতে পারবো না, ঘরটা ছেড়ে দাও। বুঝলেন তো? 21শে জুলাই ওই ধর্মতলার মোড়ে হচ্ছে না, অন্য কোনো জায়গা তারা খুঁজতে শুরু করে দিয়েছে। কারণ এরাজ্যের সরকার রাস্তা বন্ধ করে যেমন নামাজ পড়া বন্ধ করেছে, তেমনি ওই কেচ্ছা কেলেঙ্কারি, ওখানে ওই ডিম ভাতের অনুষ্ঠান রাস্তার ওপরে দুদিন ধরে ধর্মতলার মতো কলকাতার একটা প্রাণকেন্দ্রকে স্তব্ধ করার পক্ষে এরাজ্যের সরকার নয়। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মণ্ডল, আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ, আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, 4 মে ফল প্রকাশের পর থেকে মাত্র দিন 15 হয়েছে, তার মধ্যে কয়েকশো তৃণমূলের জবরদখল করা পার্টি অফিস জেলায় জেলায়, মানে যেগুলো অন্যের জায়গা দখল করে সরকারি জমিতে, এই ইঙ্গিত আমরা দিয়েছিলাম। দেখুন আসানসোলের ছবি আপনারা দেখছেন, অশোক রুদ্র বলে এক বিরাট মাতব্বর ছিল তৃণমূলের, সে ছেলের জায়গা দখল করে এসি পার্টি অফিস তৈরি করেছিল, সেটা ভেঙে যাচ্ছে। কলকাতার বেলেঘাটা কেন্দ্রে যেখানে 3.5 বছরের জেল খাটা একজন মাল সে জিতেছে, তার কেন্দ্রে বেলেঘাটায়, সেখানে তো অদ্ভুত কাণ্ড। সেখানে একটা পার্টি অফিস দিনের পর দিন অন্যের জায়গা দখল করে সেখানে তৈরি করা হয়েছিল, আর 4 তারিখে যেই বিজেপি জিতে গেল, হঠাৎ করে সেখানে গেরুয়া রং করে দেওয়া হলো, শুভেন্দু অধিকারীর ছবি লাগিয়ে দেওয়া হলো। তারপরেও তারা ভেবেছিল যে তারা যেভাবে তোলামূলের হয়ে অবৈধ পার্টি অফিস চালাচ্ছিল, তোলামূলের ছবি থাকবে, তোলামূলের ভাইপোর ছবি, তোলামূলের নেত্রীর ছবি, লুচ্চা ভাইপো থাকবে, চোরের রানী থাকবে, সবই ঠিক থাকবে, কিন্তু গেরুয়া রং করে দেবো আর শুভেন্দু অধিকারীর একটা ছবি বাইরে লাগিয়ে দেবো, 7 খুন মাফ হয়ে যাবে। সেই পার্টি অফিসটা আজকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। কয়েকশো পার্টি অফিস, আপনারা জানেন যে 2011 তোলামূল ক্ষমতায় আসার পরে সিপিএমের মানে যারা এক সময় কংগ্রেসের সঙ্গে জোট করেছিল, যাদের নীতি নৈতিকতা নিয়ে বিরাট বড় প্রশ্ন চিহ্ন রয়েছে, তাদের পার্টি অফিস এই তোলামূল দখল করেছিল, তাদের যে পার্টি ক্যাডাররা মেরে পাট করে দিয়েছিল। তারপরেও আপনারা অদ্ভুতভাবে দেখবেন যে তোলামূলের যে সমস্ত নেতা নেত্রী, তাদের যে দুর্নীতির মামলা, সেখানে সিপিএমের নেতারাই, এমনকি প্রাক্তন মেয়র, প্রাক্তন রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি লড়ছেন ভাইপোর অত্যন্ত অনুগত একজন একদম বিরাট বড় আঙুল ফুলে কলা গাছ হওয়া দেবরাজ চক্রবর্তী, তার মামলা, যেটা নিয়ে সিপিআইএম এর অন্দরেও কিন্তু ক্ষোভ দেখা দিয়েছে বন্ধুরা। আর যে ভাইপোর কথা বলছি, সেই ভাইপোর যে কি অবস্থা, গতকালকে তিনি গিয়েছিলেন তার বাড়ি থেকে কয়েক হাত দূরে হরিশ মুখার্জি রোড থেকে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে তার পিসির আর একটা জবরদখল করা জায়গায়, সেখানে পার্টি অফিস আছে, সেখানে কনফারেন্স রুম আছে, সেখানে 5 স্টার কোয়ালিটির ইন্টেরিয়ার আছে। তো সেখানে কলকাতা পুরসভার সমস্ত পুরো যারা সদস্য, যারা কাউন্সিলর, তাদেরকে ডাকা হয়েছিল। অবাক হয়ে যাবেন যে প্রায় অর্ধেক কাউন্সিলর সেখানে যাননি। যেভাবে যখন বিধায়কদের ডাকা হয়েছিল সেখানেও প্রচুর অনুপস্থিতি, কাউন্সিলরদের ক্ষেত্রেও অনুপস্থিতি, কেউ আর পাত্তা দিচ্ছে না, মানে কেউ আর পিসি ভাইপোর এই দুর্নীতিকে, তোলাবাজিকে পাত্তা দিচ্ছে না। তারপরেও আকুলভাবে তাদের প্রার্থনা, আকুলভাবে হাত জোড় করে এখন একটু কুই কুই করে তারা বলার চেষ্টা করছেন যে দল থেকে যেও না, দল থেকে যেও না, দলের মধ্যে থেকে যাও, দলের মধ্যে থেকে যাও বটে, কিন্তু শুনছেটাকে। ভাইপোর ছবি দেখেছেন গতকালকে যখন বেরোচ্ছিলেন, মানে এই কেঁদে ফেলে কি সেই কেঁদে ফেলে। দেখুন সেই কান্নাটা শুরু হয়েছিল 4 তারিখে, 4 মেতে। তার যে বিরাট বিরাট নোংরা নোংরা ভাষণ ছিল, যেগুলো গাড়ির ওপরে উঠে যে সমস্ত কেটে দেবো, ভেসে দেবো, বাপকে ডাক, উমুক কর তুমুক কর, মানে যা নয় তাই মুখে আসে, অশ্রাব্য কুশ্রাব্য ভাষা। তারপরে 4 তারিখ দুপুর 12টার পর থেকে সপরিবারে, মানে গোটা ব্যানার্জি পরিবার, গোটা তোলামূলী পরিবারটাই কেমন একটা শুকিয়ে গেল, কেমন একটা মূর্ছা যাওয়ার মতো। ওইটুকু রাস্তা আসতে হচ্ছে গাড়িতে, কিন্তু কোনো সিকিউরিটি নেই। গাড়িগুলো আছে, দামি দামি কোটি কোটি টাকার গাড়ি আছে। বন্ধুরা, যে কথা দিয়ে শুরু করেছিলাম, যে কি অবস্থা এখন পার্টি অফিসগুলো ভাঙা হচ্ছে, মূল কথাতে আসছি এবারে। এ কথাতেও আসবো, ভাইপোর কথাতেও আসবো, চিন্তা করবেন না। মূল যে পার্টি অফিস, মানে তোলামূলের যেটা সদর কার্যালয়, আপনারা জানেন যে তপসিয়ায় তৈরি করা হয়েছিল 1998 সালে যখন দলটা প্রতিষ্ঠা হয়। তারপরে
মুকুল রায়, জাভেদ খান, সমস্ত এদের যে প্রচেষ্টা, মমতা ব্যানার্জি সবাই যেখানে বসতেন, সেই পার্টি অফিসটাকে কি করা হবে, 7 স্টার কোয়ালিটির একটা হোটেলের মতো করে তৈরি করা হবে। মানে রেনোভেশনের নামে কি করা হবে না করা হবে, আদৌ তার অনুমতি দেয় কিনা এখনকার রাজ্য সরকার সেটা পরের কথা। ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে একটা ঘর ভাড়ায় নেওয়া হয়েছিল, যেটা এখন তৃণমূল ভবন হিসেবে চলছে, যেখানে মমতা ব্যানার্জি যান, অভিষেক ব্যানার্জি যান, যেখানে তৃণমূলের একদম যারা বাইরে থেকে আসেন অন্যান্য দলের লোকজন সেখানে যান। বিরাট বাতানুকূল, খুব বিলাসবহুল একটা অফিস। তো সেই অফিসটাও বন্ধ হয়ে যাচ্ছে, আপনারা বিশ্বাস করছেন না, সেই অফিসটাও বন্ধ হয়ে যাচ্ছে। কেন বলছি? ওই অফিসটা তৃণমূলের কোনো কেনা প্রপার্টি নয়, কোনো পৈতৃক সম্পত্তি নয়। এটাকে ভাড়ায় নেওয়া হয়েছিল 2022 সালে, মানে 2021-এ যখন তোলামূল আবার ক্ষমতায় এলো, তখন তারা ঠিক করলো যে বিরাট বড় একটা 7 স্টার কোয়ালিটির পার্টি অফিস তৈরি করতে হবে। তার পরের বছর এই যে পার্টি অফিসটা, এটা ভাড়ায় নেওয়া হয়, এবং এই ভাড়া যার কাছ থেকে নেওয়া হয় তার মালিকের নাম মন্টু সাহা, একটা ডেকোরেটর সংস্থা রয়েছে। এবং এই রবীন্দ্র জয়ন্তী, আপনারা জানেন যে রবীন্দ্র জয়ন্তীর দিনই অর্থাৎ 9th মে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। সেখানে প্রধানমন্ত্রী এসেছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন, প্রতিরক্ষা মন্ত্রী এসেছিলেন, বিজেপির সর্বভারতীয় সভাপতি এসেছিলেন, বিজেপির অন্যান্য মুখ্যমন্ত্রীরা এসেছিলেন কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। তখন মমতা ব্যানার্জি তো বিরাট বড় চিত্রকর, বিরাট বড় কবি, বিরাট বড় চিকিৎসক এবং এর পাশাপাশি বিরাট বড় সঙ্গীতজ্ঞ বটে। তিনি গান গাইবেন বলে যখন তিনি হল ঘর ভাড়ায় চেয়েছিলেন, সেটা সরকারি হল ঘর ভাড়ায় চেয়েছিলেন, রাস্তায় নেমে করতে চেয়েছিলেন, কিন্তু এত বড় হাই প্রোফাইল সব অনুষ্ঠান ছিল, এই কারণে তাকে অনুমতি দেওয়া হয়নি। তার বাড়িতে অর্থাৎ 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে রবীন্দ্রনাথের ছবি এর আগে পর্যন্ত মমতা ব্যানার্জির চেয়ে নিচে থাকতো, মমতা থাকতেন ওপরে, কিন্তু হেরে যাওয়ার পর থেকে রবীন্দ্রনাথের ছবি খানিকটা হলেও মমতার চেয়ে বড় করে দেখানো হয়েছে। এবং সেই গানের অনুষ্ঠানে সেখানে যে ডেকোরেটরকে প্রত্যেকবারে প্রত্যেকটা জনসভায় প্রত্যেকটা অনুষ্ঠানে ডেকে পাঠানো হতো, সেই ডেকোরেটর অর্থাৎ এই মন্টু সাহার যে ডেকোরেটর, তাকে ডাকা হয়েছিল, মন্টুবাবু যাননি। তখন থেকে কু ডাকতে শুরু করেছিল মমতা এবং ভাইপোর মনের মধ্যে। মানে খালা মমতা, বা আপনারা অনেকে বলেন খালা কেন বলছেন, অন্য কোনো শব্দ বলুন, ঠিক আছে, আমরা নাহলে খালা বলবো না, চোরেদের রানী বলবো। লুচ্চা ভাইপো শব্দটা আপনাদের পছন্দ হয়েছে, লুচ্চা ভাইপোকে লুচ্চা ভাইপোই না হলে বলে ডাকবো। যদি আপনারা দর্শকরা যা বলবেন, যেভাবে খুশি হবেন সেভাবেই আমরা ডাকবো। তো এই লুচ্চা ভাইপো আর চোরেদের রানী সেই মন্টু সাহা, তিনি পরিষ্কার বলে দিলেন যে আমি আর আপনাদের কোনো কাজ করতে পারবো না। শুধু তাই নয়, ওই যে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে যেখানে কিনা তৃণমূল ভাড়ায় নিয়েছিল একটা বহুতল, সেই বহুতলে আজকে মন্টুবাবু জানিয়ে দিয়েছেন যে এবারে খালি করো, আর তোমাদেরকে ভাই ঘর দিতে পারবো না, ঘরটা ছেড়ে দাও। বুঝলেন তো কি অদ্ভুত ব্যাপার জানেন? গতকালকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন, তিনি রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন, উপরাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন, তিনি অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন, রাজনাথ সিং এর সঙ্গে বৈঠক করেছেন। এবং তিনি যখন বৈঠক করে ফিরে আসছেন, তার আগে শুভেন্দুবাবু দিল্লিতে বঙ্গভবনে গিয়েছিলেন। এবার বঙ্গভবনে সেখানে সিপিএম থেকে আসা এখন তৃণমূলের উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে দেখা করেছেন। দেখুন, এই দেখা করা, একজন মুখ্যমন্ত্রীর সামনে গিয়ে কেউ যদি নমস্কার করেন, মুখ্যমন্ত্রী কি করবেন? তিনি নমস্কার করবেন, প্রতি নমস্কার করবেন। অন্যদিকে এই বেলেঘাটায় যেখানে তৃণমূলের পার্টি অফিসকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে, সেখানকার বিধায়ক কুণাল ঘোষ 3.5 বছর জেল খেটে এসছে, সে তো ফাটিয়ে বেড়াচ্ছে যে মুখ্যমন্ত্রী আমার সঙ্গে কথা বলেছে। এখন দেখুন, মুখ্যমন্ত্রীর ছবি, মুখ্যমন্ত্রী কথা বলেছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার সেলফি আছে, এই সব দেখিয়ে কোনো দুষ্কৃতী তারা চেষ্টা করছে যে আগের মতো আবার তাণ্ডব করব। দেখছেন না, পরমব্রত লিখেছিল রগড়ানি দিবস ঘোষণা করা হোক, স্বস্তিকা মুখোপাধ্যায় সমর্থন করেছিল, তারা আবার গিরগিটির মতো পাল্টানোর চেষ্টা করছে। এরকম গিরগিটির সংখ্যা কিন্তু প্রচুর। বিশেষ করে 4 মে ফল প্রকাশের পর থেকে গোটা রাজ্য জুড়ে এত গিরগিটি বেড়ে গেছে। তবে আপনারা আস্থা রাখুন শুভেন্দুবাবুর উপরে, আপনারা আস্থা রাখুন শ্রমিক ভট্টাচার্যের উপরে, রাজ্য বিজেপির সভাপতি এবং বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী, তাদের উপরে আপনারা ভরসা রাখতে পারেন চোখ বন্ধ করে। কাউকে নেওয়া হবে না। বিশেষ করে 2021-এ এবং নির্বাচন উত্তর যেভাবে হিংসা ছড়িয়েছিল, যেভাবে শিশুরা অনাথ হয়েছিল, তার বাবাকে হারিয়েছিল, মাকে হারিয়েছিল, হাজার হাজার মানুষকে রাজ্য ছেড়ে চলে যেতে হয়েছিল অন্য রাজ্যে। কেউ ত্রিপুরায় গিয়েছিলেন, কেউ আসামে গিয়েছিলেন, কেউ উড়িষ্যায় গিয়েছিলেন, বিহারে গিয়ে, ঝাড়খণ্ডে গিয়ে থাকতে হয়েছিল, বাড়ি থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, যেভাবে তাড়ানো হয়েছিল কাশ্মীরে হিন্দু পণ্ডিতদের, যেভাবে
তাড়ানো হয়েছিল এই যে বছরখানেক আগে মুর্শিদাবাদের শামশেরগঞ্জে ধুলিয়ানে যেভাবে বিতাড়ন করা হয়েছিল। এই বিতাড়নের ঘটনা কেউ ভুলে যাবে না, এই হত্যার কথা কেউ ভুলে যাবে না, এই বাচ্চাদের অনাথ হওয়ার কথা কেউ ভুলে যাবে না। আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন যে রং বদল করে গিরগিটি হয়ে যাবে, সঙ্গে সঙ্গে ভারতীয় জনতা পার্টি তাদেরকে ধন্য ধন্য করে পার্টির মধ্যে এনে তাদেরকে ফুলের মালা পরাবে, সেটা কিন্তু হবে না বন্ধু। এই যে মূল পার্টি অফিসটা চলে যাচ্ছে, এরপরে কি হবে? তৃণমূল দলটা কি আদৌ থাকবে? এটা নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। তার কারণ ইতিমধ্যে বিভিন্ন পুরসভা কিন্তু ভেঙে যাচ্ছে, বিভিন্ন পুরসভার কাউন্সিলররা তারা পদত্যাগ করছেন তৃণমূল থেকে, বিভিন্ন নেতা নেত্রী তারা মমতা মানে খালা মমতা বললে রাগ করেন, চোরেদের রানী এবং আপনাদের এই লুচ্চা ভাইপোর বিরুদ্ধে তারা মুখ খুলতে শুরু করেছেন একের পর এক। তাদের যে দুর্নীতি, এমনকি দক্ষিণ দমদম পুরসভার একজন কাউন্সিলরের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। অনেকে বলছেন যে তিনি আত্মহত্যা করেছেন, অনেকে বলছেন তাকে খুন করা হয়েছে। এখন তার পোস্টমর্টেম রিপোর্ট না আসা পর্যন্ত বলা মুশকিল। তার আগে অস্বাভাবিক মৃত্যুর একটা মামলা রুজু হয়েছে, পুলিশ সেই তদন্তভার তুলে নিয়েছে। তার নাম হচ্ছে সঞ্জয় দাস, বুঝলেন তো? এই সঞ্জয় দাস হচ্ছে লালচুল কানেদুল অর্থাৎ যে লুচ্চা ভাইপো এবং তার যে বিভিন্ন চাকর বাকর পদলেহনকারী চটি চাটা সমস্ত নেতারা, অথচ শয়ে শয়ে কোটি টাকা, এদের হাজার হাজার কোটি টাকা দুর্নীতির টাকার পাহাড়ের উপরে যারা বসে থাকে, সেই রকম একজন লোকের নাম দেবরাজ চক্রবর্তী। তার একজন স্ত্রী আছেন, তার নাম অদিতি মুন্সি। একসময় তিনি ভালো গান গাইতেন, কিন্তু তোলামূলের একজন লোককে বিয়ে করার পর থেকে তার গান টানার খুব একটা শোনা যায় না, কিন্তু অনেক ন্যাকামি শোনা যায়। ভোটের প্রচারে বিদেশি নাগরিকদের নিয়ে তিনি প্রচার করেছিলেন এবং হেরে যাওয়ার পরেও তার ন্যাকামি কিন্তু বন্ধ হচ্ছে না। তিনি বলছেন, আমার স্বামী যদি জেলে যায় আমিও জেলে যাব। কে যেতে না বলেছে? সবাই জেলে যাবেন, অপেক্ষা করুন। একের পর এক কাউন্সিলররা অ্যারেস্ট হচ্ছেন, এই ভাইপো ঘনিষ্ঠ, দেবরাজ ঘনিষ্ঠ, লুচ্চা ভাইপো ঘনিষ্ঠ। আর এই দেবরাজের কি বিশেষণ দেওয়া যায় পরে না হলে একটা ভেবেচিন্তে বলা যাবে। রোগা পেটকা ছেলে, একসময় কংগ্রেসে ছিল, তারপরে তারা তৃণমূলে এসে সেখান থেকে বিরাট বড় সম্পত্তির মালিক হয়ে যায়। কি করে যে হয়ে যায় সে ভগবানই জানে। দেখুন, সব তদন্ত হবে। এখন কিছুদিন করে রক্ষা কবচ হয়তো পাবে, কিছু টাকা নষ্ট করবে, কিছু বড় বড় লয়াররা তারা সওয়াল করবে। এখন ভারতবর্ষের আইনে এগুলো রয়েছে, সেই আইন আমাদের মানতে হবে। কিন্তু এই যে লুচ্চামির টাকা, তোলামূলের টাকা, দুর্নীতির টাকা, এই যে চুরি করার টাকা, এগুলো কিন্তু থাকবে না। এবং আইনের হাত সত্যিই অনেক লম্বা, অনেক লম্বা। তাদেরকে আস্তে আস্তে করে নিশ্চয়ই ধরা হবে। দেখুন, ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে 18 নম্বর ওয়ার্ডে তার বাড়ি। যে ব্যক্তি এইভাবে মারা গেছেন তার বয়স 50 বছর এবং এই দুর্নীতির তদন্তে ইতিমধ্যেই পুলিশ কিছুটা এগিয়েছে। আর আজকে আরেকজন অ্যারেস্ট হয়েছে, সম্রাট বড়ুয়া নামে এই দেবরাজেরই একজন ঘনিষ্ঠ কাউন্সিলর। এই যে অ্যারেস্টগুলো হচ্ছে সেখান থেকে কিন্তু অনেক নথি পাওয়া যাবে। আপনারা এই তো মাত্র সবে 9 তারিখে শপথ নিল যে রাজ্যের সরকার, এর মাঝে যে ঘোষণাগুলো হয়ে গেছে সবগুলো আপনারা জানেন। আজকে নতুন করে যে ঘোষণাটুকু হয়েছে সেটা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, জুলাই থেকেই চালু হবে আয়ুষ্মান ভারত স্বাস্থ্য প্রকল্প। গোটা দেশে কেন্দ্রীয় সরকার যে স্বাস্থ্য প্রকল্পের কাজ করছে এবং যে কোনো রাজ্যে যে কোনো বড় হাসপাতালে যে হেলথ ইন্স্যুরেন্সের কার্ড গ্রাহ্য করা হয় সেটা হচ্ছে এই আয়ুষ্মান ভারত, যেটা এই জেহাদিদের রানী, চোরেদের রানী মমতা ব্যানার্জি সেটাকে চালু করেননি। সেইটা চালু হয়ে যাবে জুলাই মাস থেকে। দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা করেছেন উত্তরবঙ্গে একটা এইমস করা হবে। শুধুমাত্র আয়ুষ্মান ভারত কার্ড চালু নয়, হ্যাঁ, আয়ুষ্মান ভারত কার্ডটা কারা কারা পাবেন? যারা যারা এখনো পর্যন্ত স্বাস্থ্য সাথীর কার্ড পেয়েছেন, স্বাস্থ্য সাথীর কার্ড থাকা প্রত্যেকটি পরিবারই কিন্তু আয়ুষ্মান ভারতের অধীনে চলে আসবেন। এই যে তৃণমূল প্রচার করতো না, সবাই পাবে না, বিজেপি এলে মাছ ভাত খাওয়া বন্ধ হয়ে যাবে। 5 টাকার মা ক্যান্টিনেও কিন্তু মাছ ভাত পাওয়া যাচ্ছে, যেখানে আগে ডিম ভাত পাওয়া যেত। সেই ছবি আপনারা সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে দেখে ফেলেছেন। এবং আয়ুষ্মান ভারতের কার্ড কিন্তু সবাই পাবেন। যারা যারা স্বাস্থ্য সাথীর কার্ড ইতিমধ্যে করে ফেলেছেন তারা প্রত্যেকেই পাবেন। যেভাবে আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন, তাদেরকে তো নতুন করে আর কোনো অ্যাপ্লিকেশন দিতে হবে না। প্রত্যেকেই 1,500 টাকার জায়গায় মায়েরা তারা 3,000 টাকা করে পাবেন। এবং একইভাবে প্রত্যেকে নতুন কার্ড পেয়ে যাবেন। যেমন করে বাসে চড়ার জন্য নতুন স্মার্ট কার্ড হয়ে যাচ্ছে। পাশাপাশি আজ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছেন যে যে জেলায়, মানে কালিম্পংয়ে, তারপরে দিনাজপুরে, পূর্ব বর্ধমানে, যেসব জায়গায়, আলিপুরদুয়ারে, পশ্চিম বর্ধমানে,
যেখানে যেখানে এখনো পর্যন্ত মেডিকেল কলেজ হাসপাতাল নেই সেই সব জায়গায় মেডিকেল কলেজ হাসপাতাল তৈরি করা হবে এবং উত্তরবঙ্গে অবশ্যই একটা এইমস তৈরি করা হবে, যেটা কিনা এই যে জিহাদিদের সরকার, চোরেদের রানী মমতা ব্যানার্জির সরকার যেটা আটকে দিয়েছিল উত্তরবঙ্গকে বঞ্চনা করার জন্য, উত্তরবঙ্গকে দুয়োরানি করে রাখার জন্য যেমন করে শোষণ করা হয়েছে, সেখান থেকে শুধু চাটা আনবো, কাঠটা আনবো, সেখান থেকে ট্যাক্সটা নিয়ে নেবো, কিন্তু ওখানকার জন্য আমি কিছু করব না। এটা একটা প্রতিজ্ঞা ছিল তৃণমূল সরকারের। প্রথমেই দায়িত্ব নেওয়ার পরেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যেটা ঠিক করেছেন যে উত্তরবঙ্গে দরকারে আরও বেশি করে উন্নয়ন করা হবে। যেখানে যেখানে স্বাস্থ্য খাতে খামতি রয়েছে সেখানে সেখানে মেডিকেল কলেজ হাসপাতাল তৈরি হবে এবং অবশ্যই একটা এইমস তৈরি হবে। এবং জুলাই মাস পর্যন্তই কিন্তু তৃণমূলের মেয়াদ। কেন বলছি বলুন তো, তাদের যে বিভিন্ন পার্টি অফিসগুলো ভাঙা হয়ে যাচ্ছে, অবৈধ দখল করা বেআইনি পার্টি অফিসগুলো দখল করে রেখেছিল, এমনকি সিপিআইএম এর যে পার্টি অফিস সেগুলোও দখল করে রেখেছিল, সেগুলো তো উবে যাচ্ছে, একদম কর্পূরের মতো উবে যাচ্ছে। তাদের যে হেড অফিস, প্রধান কার্যালয় ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের পাশে, সেটাও জুলাই মাস থেকে থাকছে না। এবং আরেকটা ছোট্ট খবর, অথচ খুব ভালো বড় খবর, 21শে জুলাই ওই ধর্মতলার মোড়ে হচ্ছে না, অন্য কোনো জায়গা তারা খুঁজতে শুরু করে দিয়েছে। কারণ এ রাজ্যের সরকার রাস্তা বন্ধ করে যেমন নামাজ পড়া বন্ধ করেছে, তেমনি ওই কেচ্ছা কেলেঙ্কারি, ওখানে ওই ডিম ভাতের অনুষ্ঠান রাস্তার উপরে দুদিন ধরে ধর্মতলার মতো কলকাতার একটা প্রাণকেন্দ্রকে স্তব্ধ করার পক্ষে এ রাজ্যের সরকার নয়। আগাম পূর্বাভাস পুলিশের তরফেই দিয়ে দেওয়া হয়েছে, 21শে জুলাই আর ধর্মতলায় হচ্ছে না, অন্য কোনো জায়গা তৃণমূল খুঁজতে শুরু করেছে। সম্ভবত শহীদ মিনারে হতে পারে, এমনটা প্রাথমিকভাবে শোনা যাচ্ছে। বন্ধুরা, যারা প্রথমবার নবান্ন নিমন্ত্রণ দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করবেন, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর প্রত্যেকে যারা দেখছেন তারা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই ইতি করছি। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।